বঙ্গবন্ধু আমরা এখন কী করবো? তোমরা নাকি তেল দিয়ে ঘুমো, আমি কালকে হরতাল লিখেছি। স্বাধীনতা কোনো ঠুনকো বিষয় ছিল না। স্বাধীনতা একটা টোটালি অরক্ষিত রেখে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করলেন এবং তিনি বাক্সপেটটা ঘুষালেন। বাক্সপেটটা ঘুষিয়ে তিনি গেলেন পশ্চিম পাকিস্তান। ৭১-এর গেরিলা। আমার পাশে আছেন বীর মুক্তিযোদ্ধা এবং জীবনের বাজি রেখে তিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করেছেন আমাদের প্রিয় সালাম ভাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকুমার বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমি আজকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমি একটা বিষয় বলতে চাই, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস দুইটা একসাথে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের এটা স্বাধীনতা দিবস, এটাই জাতীয় দিবস। আর জাতীয় দিবসের চেয়েও বড় স্বাধীনতা দিবস। আমরা ছোটোখাটো একটা, যেমন ধরুন আমরা বলি নারী দিবস, আমরা বলি কৃষক দিবস বা কোনো একটা দিবস বলি। স্বাধীনতা দিবসের উপরে বড় কোনো দিবস বাংলাদেশে নেই। কাজে আমরা সবসময় লিখবো বা আমাদের স্বাধীনতা দিবসের উপরে কথা বলবো, এটা জাতীয় দিবস। জাতীয় দিবসে অতিরিক্ত বলার দরকার নেই, এই বিষয়টা আমি স্মরণ করিয়ে দিচ্ছি সকলকে। দ্বিতীয়ত হলো স্বাধীনতার ব্যাপারে আপনারা সবাই কম বেশি জানেন এবং আমার চেয়ে সবাই ভালো জানেন বলেই আমি মনে করি। বলছিলাম যে কবিতাটার শুরুটা এভাবে ছিল, ছোট্ট একটা কবিতা, মানে কবিতাটা হলো ওই রিপোর্ট, একজনে পাঠ করেছিলেন। সেটা পাঠটা শুনতে পারলে ভালো হতো। সেটা হলো তাজউদ্দিন সাহেব একটা টেপ রেকর্ডার হাতে গেছেন, আপনারা শুনেন কথাটা, এটা ইম্পর্টেন্ট কথা। তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে গেছে, বঙ্গবন্ধু আমরা কি করবো এখন, আপনি স্বাধীনতার ঘোষণাটা দেন। উনি বললেন যে তুমি কি আমাকে ফাঁসিতে ঝুলাতে চাও? এই বইটা লিখছেন তাজউদ্দিন সাহেবের কন্যা রিমিন হোসেন, সম্ভবত রিমিন হোসেন সিমি। তার বইয়ের মধ্যে এই কথাটা লেখা আছে, তুমি কি আমাকে ফাঁসিতে ঝুলাতে চাও? 25 রাত্রে নেতারা যখন গেলেন 24 তারিখ বিকেলবেলা, তখন তিনি বলবেন তোমরা নাকি তেল দিয়ে ঘুমো। বঙ্গবন্ধু আমরা এখন কী করবো? তোমরা নাকি তেল দিয়ে ঘুমো, আমি কালকে হরতাল লিখেছি। এই ছিল বিষয় স্বাধীনতা কোনো ঠুনকো বিষয় ছিল না। স্বাধীনতা একটা টোটালি অরক্ষিত রেখে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করলেন এবং তিনি বাক্সপেটটা ঘুষালেন। বাক্সপেটটা ঘুষিয়ে তিনি গেলেন পশ্চিম পাকিস্তানে গিয়ে তারপর নানান জাতীয় কথাবার্তা হয়েছে ওখানে। তারপর কবর খুঁজতেছিল, এই কথা বলা হয়েছে, অথচ তারা একটা ট্রেন্স খুঁজছে ওখানে একটা প্রেয়ার করার জন্য। এইরকম কথা বলে মানুষকে ভুলানো হয়েছে। তারপর পাকিস্তান লন্ডনে গেছেন, ওখানে বসে জিজ্ঞেস করছে যে সিরাজ তো আপনারা জানেন, আমাদের সিরাজউদ্দিন সাহেব যিনি বিবিসি সাংবাদিক ছিলেন, তাকে জিজ্ঞেস করছেন সিরাজ অ্যাকচুয়ালি কত মানুষ মারা গেছে? তিনি বললেন, একটা সংখ্যা বললেন, 3 লক্ষ মানুষ হয়ে গেল। 3 লক্ষ করে 3 মিলিয়ন করে ফেললেন। এই 27 লক্ষ মানুষ কিন্তু ওখানে মারা গেল ওনার বক্তব্যের মধ্যে। 3 লক্ষ মানুষ, সিরাজ সাহেবের বক্তব্য বিবিসি ওনার বইতেও আছে, আপনারা দেখবেন এখানে। এই নিয়ে কিন্তু আমরা স্বাধীনতা করলাম, কিন্তু উনি ছিলেন পাকিস্তানের জেলে আত্মসমর্পণ করে, ফাঁসিতে ঝুলবেন না, স্বাধীনতা চান না। বিপক্ষে দাঁড়িয়ে যখন তাকে মারার জন্য, জিয়াউর রহমান সাহেবকে মারার জন্য জানজুয়া নামে এক লোকের কাছে বাসায় পাঠানো লোক, তখন কমান্ডিং অফিসার, সেখানে তিনি গেলেন। তখন গিয়ে তিনি বললেন যে অসুবিধা, বললে তুমি অমুক জায়গায় যাও, ওই যে সোয়ার থেকে অস্ত্র খারাপ হচ্ছে সেখানে যাও। উনি রওনা দিলেন, সেখানে পথের থেকে আবার ফিরে এসে সেই জানজুয়াকে কিন্তু উনি প্রথম নিহত করলেন, মারলেন। তারপর নিয়ে বললেন ওই রিভোল্ট। সেই রিভোল্টের পরে আমাদের দেশের স্বাধীনতা এসছে, পতাকা এসছে, একটা ভূখণ্ড পেয়েছি, আমাদের সার্বভৌমত্ব পেয়েছি ওই রিভোল্ট থেকে। এবং তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। সেই জিয়াউর রহমানকে একবার শেখ হাসিনা নিজে বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে ওইখানে জিয়াউর রহমানের লাশ নেই, এটা কলা গাছ আছে। আবার বলেছেন এমন কথা যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল এবং উনি রাজাকার ছিল। আপনারা শুনেছেন নিশ্চয়ই, পত্রিকায় আসতে ছাপা ছিল না? এইরকমের তারা মেলাইন করার জন্য তাদের এজেন্ডা ছিল ভিন্ন। আমরা বলেছি জিয়াউর রহমান যেটা আমাদের দিয়ে গেছেন, একটা বিশেষ বিষয় দিয়ে গেছেন, আমরা বাংলাদেশি মানুষের পরিচয় দিয়ে আমাদের পাসপোর্ট কিন্তু বাংলাদেশি, কিন্তু একটা গ্রুপ তারা বাঙালি করার চেষ্টা আমাদের করেছেন। বাঙালি আর বাংলাদেশিদের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে, আপনারা নিশ্চয়ই জানেন আপনারা সবাই, আমি এই বিষয়ে বলতে চাই না। এইভাবে আমাদের স্বাধীনতা এসেছে।
অনেক মানুষ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে। এই বীর মুক্তিযোদ্ধা আমাদের সালাম ভাই পাশ ছিলেন, ওনার সাথে আরও অনেক ছিলেন, উদ্ভব ছিলেন, এখানে রুমি ছিলেন, অনেক মানুষ ছিলেন ওনার সাথে। উনি বেঁচে আছেন, সেইটা আমাদের ভাগ্য। উনি মরে যেতেও পারতেন। আমার আজকে হয়তো সালাম ভাইয়ের ব্যাপারে আলোচনা করতাম যে এইসব মানুষরা পৃথিবীতে আন্দোলন করে গেছেন, যুদ্ধ করেছেন আমাদের স্বাধীনতার জন্য। আমরা স্বাধীনতা অর্থবহ করিনি, করতে পারিনি। আমরা জিয়াউর রহমান চেষ্টা করছে কখন, যখন একজন মানুষ রাস্তায় বমি করেছে, আরেকজন মানুষ তুলে তাকিয়েছে, বমি খেয়েছে। আপনার আমার কথা শুনে বমি খেয়েছে, সেরকম সময় অর্থাৎ 10 লক্ষ মানুষ মারা গেছে না খেয়ে, বাসন্তীতে জাল পড়েছে কাপড়ের বদলে। এই দেশের মানুষরা দুঃসহ জীবনযাপন করেছে এবং মানুষ মানবেতর জীবনযাপন করে শেষ হয়ে গেছে যখন, এই সময় পাদপৃষ্ঠে আসেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান, মানুষ অনেক বলেন ক্ষমতা দখল করেছেন। এই দেশের সিপাহীরা, জনতারা ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে আন্দোলন করে তারা ক্ষমতা নিয়ে এসেছে। এবং জিয়াউর রহমান ক্ষমতা এসে একটা বিষয় আপনাদের বলতে চাই, পৃথিবীতে একটি মাত্র উদাহরণ, দ্বিতীয় কোন উদাহরণ নেই, যে যিনি মার্শাল্লার মধ্যে অথবা পরিস্থিতির মধ্যে শিকার হয়ে, যার আর্মি শাসনের মধ্যে ক্ষমতা এসে তিনি গণতন্ত্র দিয়েছেন, তার নাম জিয়াউর রহমান। পৃথিবীতে আর কোনো উদাহরণ নেই। তিনি শুধু গণতন্ত্র দেননি, তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন এবং গণতন্ত্র চর্চার জন্য যা করা দরকার তিনি করেছেন। পত্রিকা কণ্ঠ বন্ধ করেছিল, একদলীয় শাসন ছিল। একদলীয় শাসনে কি কি হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন, তো অল্প একটু বলি। কোনো পত্রিকা ছিল না দেশে। আজকে আপনি সাংবাদিক, এতগুলো ক্যামেরা আমার সামনে, কোনো ক্যামেরা তখন সামনে আসতে পারতো না, কোনো মানুষ কথা বলতে পারতো না, কোনো মানুষ জানাতে পারতো না তারা কি বলতে চায়। একটা মাত্র পত্রিকা ছিল, আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে, সালাম ভাই নিশ্চয়ই মনে আছে, একটা গণকণ্ঠ একটা পত্রিকা ছিল। গণকণ্ঠ না সালাম ভাই জাসদের? হ্যাঁ, গণকণ্ঠ একটা মাত্র পত্রিকা। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, কারাকারি ছিল। গণকণ্ঠ পত্রিকা নিয়ে আমরা কারাকারি করতাম, খুব কষ্ট করে ছাপা হইতো। আল মাহমুদ সাহেব তখন ওইটার এডিটর ছিলেন, হ্যাঁ জি, জাসাসের সভাপতি ছিলেন, উনি ওইটার কবিতা সম্পাদক ছিলেন। এই পত্রিকাটা আমরা ফটোস্ট্যাট করতাম, তখন ফটোস্ট্যাট পাওয়া যেত না, জেরক্স বলতাম আমরা, এইসব করে নানা কিছু আমরা গণকণ্ঠ। আর কোনো পত্রিকা নেই দেশে। আপনি আপনার কথা এখন তো ফেসবুকে আপনি তারেক রহমান সাহেবের বিরুদ্ধে লেখেন, কার্টুন আঁকেন, আবার তারেক রহমান সাহেব বলেন যে ঠিক আছে আরো ভালো করে আঁকেন। এরকম পরিস্থিতি এখন আছে, কিন্তু তখন এই টু শব্দটি উচ্চারণ করার কোনো সুযোগ ছিল না। আপনারা মনে নেই, অথবা মনে থাকতে নাও পারে, অথবা আপনাদের বয়স কম। আমি তখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র, তখন দেখি মাথায় মুকুট পরে সুলতানা কামালের বিয়ে হচ্ছে। কার সাথে? কামালের সাথে, সুলতানা কামাল। যখন 10 লক্ষ মানুষ না খেয়ে মরে, সেটা আমি নিজের চোখে দেখার সুযোগ পেয়েছি। আমি অনুষ্ঠানে উপস্থিত হই না, টেলিভিশনে দেখেছি। আর একটি মাত্র টেলিভিশন ছিল, বাংলাদেশ টেলিভিশন। এই পরিস্থিতি দুঃসহ সময় আমরা কাটিয়েছি। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে গণতন্ত্র তো দিয়েছিনি, আর একটা কি জিনিস দিয়েছেন জানেন? এদেশের মানুষ না খেয়ে মরেছে, সেই না খেয়ে মরার হাত থেকে বাঁচাবার চেষ্টা করেছেন যে ভদ্রলোক, হাতে কোদাল নিয়ে খাল কেটেছেন, তার নাম জিয়াউর রহমান। তিনি জিয়াউর রহমান খাল কেটে কি করেছেন? বাংলাদেশ থেকে প্রথম খাদ্য রপ্তানি হয়েছে যে দেশে, তার নাম হলো সেনেগাল, এবং প্রেসিডেন্টের নাম ছিল আহমেদ শেকিদুরে। তার কাছে তিনি খাদ্য রপ্তানি করেছেন। এই অনুষ্ঠানটা হয়েছিল বাংলাদেশে, জিয়াউর রহমান সাহেব এবং তিনি উপস্থিত হয়ে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। বাংলাদেশের খাদ্য রপ্তানি করেছে মাত্র 3 বছরের মাথায়। আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই কোদাল আবার হাতে তুলে নিয়েছেন তারই সন্তান আবার সেই কোদাল হাতে তুলে নিয়েছেন তারেক রহমান। আমরা 20,000 কিলোমিটার খাল খনন করবো, আমরা 25 কোটি, হ্যাঁ ইনশাল্লাহ আমরা 25 কোটি গাছ লাগাবো। আমাদের প্রোগ্রামের শেষ নেই। অনেকে ধারণা করেছেন যে তারেক রহমান সাহেব এত প্রোগ্রাম দিচ্ছেন, এত প্রোগ্রাম কি করে করবেন। সালাম ভাই অনেক সুন্দর করে বলেছেন, আমি অত সুন্দর করে বলতে পারি না। মুক্তিযোদ্ধারা অনেক সুন্দর করে কথা বলে, তার মধ্যে বিশেষ সালাম ভাই অনেক ভালো করে কথা বলেন। তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত থাকি আমরা অনেক সময়।